স্বাগত নেশন টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই চোখ রাখবো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো সংকটজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার প্রতিশোধের হুমকি ইরানের শাসক পাল্টানোর প্রচ্ছন্ন বার্তা মার্কিন প্রেসিডেন্টের। এরই মধ্যে শান্তির বার্তা শোনা গেল ইসরায়েলের প্রতিনিধির মুখে। মার্কিন যুক্তরাষ্ট্রের 25 মিনিটের অপারেশন ইরানের 3 পরমাণু গবেষণা কেন্দ্রে, ফোর্দো, নাতানস এবং ইস্পাহান পরমাণু গবেষণা কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে B-2 স্টেলথ বম্বার, যার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে মার্কিন মিলিটারি ফোর্সের পক্ষ থেকে। The U.S. protection package employed high-speed suppression weapons to ensure safe passage of the strike package, with fighter assets employing preemptive suppressing fires against any potential Iranian surface-to-air threats. মার্কিন হামলার পরেই পাল্টা হুমকি আসে ইরানের পক্ষ থেকে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র হুমকি দেন, যুদ্ধের শুরুটা করেছেন ট্রাম্প, শেষ করবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র জোরালো প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকুক, হামলাকারীদের পালানোর পথ নেই। একই সুর শোনা গিয়েছে ভারতে নিযুক্ত ইরানের হাই কমিশনারের কণ্ঠে। The United States and Zionist regime have committed a grave violation of the UN Charter, international law, and the NPT by attacking Iran's peaceful nuclear facilities. হামলার পরেই পেন্টাগন জানায় ইরানের সঙ্গে সংঘাত তারা আর বাড়াতে চায় না। মার্কিন রাষ্ট্রপতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন, সেই পোস্টে ইরানের শাসক পাল্টানোর প্রচ্ছন্ন বার্তাও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যমনা বদল কথাটা হয়তো ঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসকরা যদি ইরানকে গ্রেট বানাতে না পারে তাহলে কেন জমানা পাল্টাবে না? আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন, হামলা পরবর্তী পরিস্থিতিতে ইরান আর পরমাণু বোম বানাতে পারবে না, এবার আলোচনা শুরু করা যেতে পারে। Well, Israel is open for negotiation. Prime Minister has said that. The President of the United States has said that. Now that the Iranian nuclear facilities were taken out and were destroyed, we are willing to restart negotiations, provided that Iran commits to meet its commitments vis-a-vis the international community. এর মধ্যে হরমুজ প্রণালী বদলানোর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে ভারতের 40% তেল আমদানি হয়, কাজেই হরমুজ প্রণালী যদি সত্যিই বন্ধ হয় তার প্রভাব এসে পড়বে ভারতের বাজারেও। ঘুরপথে তেল আমদানির খরচ বাড়বে, ফলে বাড়বে তেলের দামও। নরেন্দ্র মোদী রবিবারই শান্তির বার্তা দিয়েছেন। এখন পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। নিউজ টাইম। যুদ্ধ বিধ্বস্ত ইরানে সোনার কাজ করতে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুরের 3 জন বাসিন্দা। সোনার অলংকার তৈরির কারিগর তারা। চিন্তায় তাদের পরিবার সহ গোটা এলাকার মানুষ। পরিবারের মানুষ চাইছেন যেন সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনা হয়। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার সেই উত্তাপের আজ এসে পড়ল নদিয়ার শান্তিপুরেও। যুদ্ধ বিধ্বস্ত ইরানে সোনার কাজ করতে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুরের 3 ও 9 নম্বর ওয়ার্ডের 3 ব্যক্তি। প্রত্যেকেই সোনার অলংকার তৈরির কারিগর। দীর্ঘদিন থেকেই ইরানে সোনার কাজ করে জীবন জীবিকা চালাচ্ছেন তারা। শান্তিপুর গোপালপুর এলাকার ওই 3 ব্যক্তির নাম আফিরুল শেখ, আশরাফুল শেখ এবং সাবির আলী। বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে ইরানেই আটকে পড়েছেন তারা। ফলে তাদের পরিবার সহ গোটা এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়েছেন। তাদের পরিবারের লোকজন চাইছেন যেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনে তাদের। পরিজনদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চাইছেন তারা। কি কাজ করেন উনি? ওখানে সোনার কাজ করে। আর এপারে আরো একজন? হ্যাঁ, আরো আমার দেওর আছে, আর আমাদের সামনে বাড়ি একজন আছে। মোট 3 জন? হ্যাঁ, মোট 3 জন আছে। তো এই যুদ্ধের পরিস্থিতি হওয়ার পর থেকে কি যোগাযোগ? না, সেরকম ভাবে কোনো যোগাযোগ হয়নি।
তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার উপর দিয়ে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে, আবার ওই মানে মিসাইলগুলো যাচ্ছে, এরকম বলছিল যে একটু ভয়ও করছে, এরকম বলছিল। যেখানে ছিল সেখান থেকে মানে উপর দিয়ে যাচ্ছে, বোমগুলো ছুটছে, সেগুলো দেখতে পাচ্ছে ওরা। যথেষ্ট মানে আতঙ্কের মধ্যেই তো দিন কাটাচ্ছে। কি বলবেন এই মুহূর্তে, এখন কি চাইছেন? চাই যে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, যাতে বাড়ি ফেরানো যায়। তারপর তাদের সাথে যোগাযোগ করেছিলেন? না, যোগাযোগ তো হচ্ছে না। তারা ফোন করেছিল বাড়িতে? বাড়িতে করে, কিন্তু অত কথা হয় না, মানে খুব সামান্য। হ্যাঁ। এখন কি চাইছেন সরকারের কাছে? কি চাইছি যাতে সুস্থভাবে ফিরে আসে। যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু শুরু করা হয়েছে। বিশেষ বিমানে এখনো পর্যন্ত 311 জনকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি চালু হয়েছে হেল্পলাইন নাম্বার ও বিশেষ ইমেল আইডি। নদিয়ার এই 3 শ্রমিকের পরিবারও চাইছে আশরাফুল, সাবির এবং আফিরুলদেরও ফিরিয়ে আনা হোক। নিউজ টাইম। অপারেশন সিন্দুরের সাফল্যের পর ভারত তথা বিশ্ব বাজারে ড্রোনের চাহিদা বেড়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে আইআইটি কানপুরে তৈরি হচ্ছে উন্নত প্রযুক্তির ড্রোন। এই ড্রোন 50 কেজি পেলোড নিয়ে 1500 ফুট উচ্চতায় উঠতে পারবে। এই ড্রোন হাতে পেলে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারতীয় সেনাবাহিনী। পেহেলগাঁওয়ে 26 জনের মৃত্যুর জবাব দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিন্ধুরের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতের ভূখণ্ডে সন্ত্রাসীরা হামলা করলে তার ফল কি হতে পারে তা দেখিয়ে দিয়েছে এই অভিযান। অপারেশন সিন্ধুরের সাফল্যের পরেই উন্নত প্রযুক্তির ড্রোনের চাহিদা আরও বেড়েছে ভারত তথা বিশ্ববাজারে। সেই চাহিদার কথা মাথায় রেখেই আইআইটি কানপুরে সওয়াল 50 নামে ড্রোন তৈরি করা হচ্ছে। এর ওজন প্রায় 150 কেজি। একসঙ্গে 50 কেজি পেলোড নিয়ে 1500 ফুট উচ্চতায় उड़ते पारबे एटी। ऑपरेशन सिंदूर में ड्रोन बड़े पैमाने पर इस्तेमाल किया गया है और पहले की दूसरी लड़ाई जैसे रशिया यूक्रेन वॉर में जो कि अभी तक जारी है, ड्रोन बहुत बड़े पैमाने पर इस्तेमाल हुआ है। तो अब भारतीय सेना भी इस क्षेत्र में आगे बढ़ना चाहती है कि अधिक से अधिक ड्रोन है देश में जो कई तरह के एप्लीकेशन के लिए किया जाए। इसमें दो प्रमुख तरह के ड्रोन आ रही है, जो सर्वेलेंस के लिए आ रही है, जिसमें कि आप कैमरा से युक्त ड्रोन की दिन और रात दोनों के समय जो है हमारी सीमा निगरानी कर सके और दुश्मन गतिविधि पर नजर रखे। दूसरी रिक्वायरमेंट है वो है आपको अटैक वाले ड्रोन्स की, जिसमें कि आप एमिशन और को ले आकर ड्रॉप कर सकते हैं। বর্তমানে আইআইটি কানপুর ড্রোন প্রযুক্তির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। রিপোর্ট বলছে আইআইটি কানপুর ভারতীয় সেনার কাছে এখনো পর্যন্ত 30টি ড্রোন সরবরাহ করেছে, যা নজরদারি, ভূখণ্ডে মানচিত্র তৈরি ও সীমিত যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। ফি বছরে ফের বন্যায় ভেসেছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটার মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও কবে জল যন্ত্রণা থেকে মুক্তি, এই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই ব্যাপারে রাজ্য সরকার এবং ঘাটালের সাংসদকে বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছে নিশানা। যদিও কেন্দ্রকে নিশানা করে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে সাফাই সাংসদ দেবের। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক জায়গা জলের তলায়। ফি বছরে ঘাটালের মানুষের এই দুর্দশা নতুন কিছু নয়। জল যন্ত্রণা থেকে রেহাই পেতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে আসছিল রাজ্য সরকার। গত লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্রের কাছে তদবিরের আশ্বাস দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। যদিও পরে কেন্দ্রের দিকে না তাকিয়ে প্রকল্পটি রূপায়ণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বাজেটে বরাদ্দ করা হয় অর্থ। সম্প্রতি শুরু হয়েছে কাজও। কাজ শেষ হওয়া নিয়ে ভিন্ন মত সাংসদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ দীপক অধিকারী ওরফে দেব যখন বলছেন কাজ শেষ হতে 4 থেকে 5 বছর লাগবে, তখন মুখ্যমন্ত্রী বলছেন 2 বছর। আর এই নিয়ে ঘাটালের মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রাজ্য সরকার এবং শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিরোধী শিবির। মিথ্যাবাদী বলে করেছে কটাক্ষ। লোকসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে বলেছিলেন যে আগামীবার বন্যার সময় ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, বন্যাতে ঘাটালবাসী কোনো দুর্দশার সম্মুখীন হতে হবেন না। তো এখন তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যদি কথার দাম না থাকে, মানে তিনি এক কথা যদি মিথ্যেবাদী হন,
তাহলে গোটা পার্টিটার কি অবস্থা? তাহলে ভাবুন, মিথ্যেবাদীদের পার্টি হবে মনে হচ্ছে। এর থেকে তো ভালো কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে। আবার কিছু বললে কেস করেন ওরা, নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে মামলা করান। দেখুন, দীপক অধিকারী বলছে যে মাস্টার প্ল্যানের কাজ শেষ করতে গেলে 4 থেকে 5 বছর লাগবে। ওনার দলের মুখ্যমন্ত্রী বলছে 2 বছর। প্রথমে এটাই তো আমরা বুঝতে পারছি না কে ঠিক। আসলে ওনার দুর্বলতা, ওনার সরকারের দুর্বলতা ঢাকার জন্য এই ধরনের মিথ্যা কথা বলছে। যদিও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে সাফাই দিতে ভোলেননি সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। দীর্ঘদিন সংসদে সরব হওয়া সত্ত্বেও প্রকল্পটি রূপায়ণ না হওয়ার পিছনে কেন্দ্রের গড়িমসিকে দায়ী করেছেন। বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পটি রূপায়ণে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন। রাজনৈতিক এই তরজার মধ্যেও ঘাটালের মানুষ কিন্তু চাইছেন শীঘ্রই শেষ হোক ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। জলযন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা। নিউজ টাইম। সোমবার স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দফতর। এসএসসির সেই 2025-এর নতুন বিজ্ঞপ্তি সুপ্রিম নির্দেশেই পরিপন্থী এই অভিযোগ তুলে আগেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আর এবার সোমবার স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের অভিযোগ, অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে এসএসসির সেই নতুন বিজ্ঞপ্তিতে। এছাড়াও বয়সের ছাড় নিয়ে কোনো কিছুই স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই অভিযোগেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারাই পরীক্ষায় বসতে পারবেন, এছাড়াও বয়সের ক্ষেত্রে তাদেরকে কিছু ছাড় দেওয়া হবে। কিন্তু এর পরবর্তীকালে এসএসসির তরফ থেকে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে দেখা গেল অযোগ্য অর্থাৎ টেন্টেডদেরও যে পরীক্ষায় বসতে পারবেন সে কথা উল্লেখ করা রয়েছে। এই সিদ্ধান্তকে এবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কর্মীরা। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। হাইকোর্টে চাকরিহারাদের একাংশ অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে। এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, নতুন করে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে দেখা যাচ্ছে অযোগ্যদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে, আর সেটা নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তুমি জানো যে 2016 সালে সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নবম দশম শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরও প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে যে তারাই সুপ্রিম কোর্টে একটি বিচারে কি দেখা গিয়েছে যে শূন্য পদ থাকলেও কেন আবার সুযোগ দেওয়া হবে না, যেটা কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছে। এবং তারা সেখানে বলা হচ্ছে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে কেন তাদেরকে দেওয়া হবে না, এই বিষয় কিন্তু আজকে তারা তুলেছেন। এবং এই চাকরিহারাদের একাংশ তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এই বিষয়। এবং তাদের যেটা মূল বক্তব্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কিছু ভুল আছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ভুল সংশোধন করতে হবে। এবং তুমি জানো তারা বারংবারই কিন্তু বলছে যে চাকরি ফেরত দিতে হবে, অর্থাৎ সম্মানের সঙ্গে চাকরি ফেরত দিতে হবে। পাশাপাশি ভাতা যে সরকার বলেছে সেই ভাতা তারা নেবে না, এমনকি ভাতা। ধন্যবাদ স্বপ্না তোমায়। নবান্নে ডেপুটেশন চাকরিহারাদের চাকরির পরীক্ষায় বসবেন না যোগ্যরা, যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে হবে। ওএমআর শিটের মিরার কপি প্রকাশ করতে হবে দাবিতে অনড় চাকরিহারারা। ভিক্ষা দিয়ে গেছে 50 টাকা, আপনারাও 1 টাকা দেবেন নাকি? এই অব্যাহত চাকরিহারাদের আন্দোলন, এবার বাটি হাতে বিক্ষোভ তাদের। সোমবার ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে বাটি হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন তারা। কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঠে চোর স্লোগান। শিক্ষাকর্মীদের পারে নাই, কারণ যোগ্য অযোগ্যদের দিতে চেয়েছে, পারে নাই। আজকে আপনি ভিক্ষা দিয়ে গেলেন, এই তো খুব লজ্জার। এই লজ্জার করুণ লজ্জার ইতিহাস। মমতা ব্যানার্জি আপনাদের পরিযায়ী শ্রমিক বানাতে চাইছে। আপনারা রুখে দাঁড়ান ভাই, দিন ভিক্ষা দিন। আমাদের লাজ লজ্জা চলে গেছে ভাই। 2016 এসএসসি নিয়োগে দুর্নীতি সামনে আসার পর থেকেই 22 লক্ষ ওএমআর শিটের মিরার ইমেজ ও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি উঠছে।
দাবি আরো জোরালো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর এরপর থেকে টানা আন্দোলনে চাকরি হারা। একদিকে সেন্ট্রাল পার্কের সামনে চলছে তাদের অবস্থান, অন্যদিকে চাকরিহারাদের অন্য একটি অংশ নানান কর্মসূচি নিয়ে চলেছে। ধর্মতলায় চাকরিহারাদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে। সোমবার 2 সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দেন, সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আর্জিও জানান। পুলিশ মন্ত্রীর নাম কি? পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এইসব ছলচাতুরি এই পুলিশকে দিয়ে করছে, ছলচাতুরি করছে, ঠিক আছে? পুলিশ মন্ত্রী এসব করছে, এইসব চালাকি আমরা জানি। আমরা মমতা ব্যানার্জির কোলে বড় হওয়া ছেলে, মমতা ব্যানার্জির চালাকি আমরা জানি। এদের মুখ্যমন্ত্রী বাটি ধরিয়ে দিয়েছে, কেন ভাত নেই, ভিক্ষা চাওয়ার জন্য এটা নিয়ে আসা না হয়নি। মুখ্যমন্ত্রী ভাবছে কি লক্ষ্মীর ভান্ডার আমাদের ভিক্ষা চাইতে এসছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি আজকে এই বাটি ধরিয়েছে, এদের ভাত নেই, এদের ভাত নেই, এদের সন্তানের মুখে ভাত নেই, এদের সন্তানদের মুখে ভাত নেই। এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি। আমরা সেই জন্য বাটি নিয়ে এসেছি। মমতা ব্যানার্জি ভাতা দিতে পারেনি, কারণ যোগ্য অযোগ্য দিতে চেয়েছে, মানুষ ভিক্ষা দিয়েছে। দেখতে পাচ্ছেন 50 টাকা আর 20 টাকা। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জা নিয়ে পদত্যাগ করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের সাথে আলোচনায় বসা উচিত। দম্ভ দেখাচ্ছে। আগামী 14ই জুলাই বাস্তিল দুর্গ যেদিন গুড়িয়ে গিয়েছিল, সেই দিন আমরা